নিশ্চয়ই। তো যদি এক এক করে বলতে হয়, তো প্রথম কথা হচ্ছে ইট ইজ কারেক্ট। আমি তার এটা চেঞ্জ করতে পারবো না। ডক্টর ইউনূস সাহেব আমার ক্লাসের ছাত্র ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ চিটাগাং ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আমার সাথে বহু ভালো সম্পর্ক সবসময় ছিল। আপনি নিউ ইয়র্কে দেখেছেন যতগুলো পাবলিক রিসিপশন হয়েছে, এক্সকিউজ মি, আমি সবগুলো চেয়ারম্যান। এবং হাসিনার যখন তারপর অত্যাচার নিপীড়ন করে, তখন যে যত মিটিং হয়েছে নিউ ইয়র্কে আমার নেতৃত্ব হয়েছে। স্যারের সাথে যোগাযোগ আছে। গতবার যখন উনি আসছেন, সরাসরি দেখা হয়নি, কিন্তু মেসেজ চালাচালি করে আমরা হয়েছে। এখন আমি সরি একটু ইন্টারাপ্ট করছি ডক্টর শওকত আলী, আপনারা ক্লিয়ার হচ্ছেন? আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমারটা এখন শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? হ্যাঁ, শুনছি, কিন্তু আস্তে। আপনার দর্শকরা যদি পারে তারা হয়তো এই সমস্যাটা হয়। এখন দেখেন তো ভালো শুনতে পান নাকি আস্তে শুনতে পান? আচ্ছা, ঠিক আছে। তো আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চেয়েছিলাম, ধরেন এই যে আপনাদের অন্তত 2 যুগেরও বেশি সময়ের সম্পর্ক ডক্টর ইউনূসের সঙ্গে। আমি দেখেছিলাম যে গত জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস যখন যোগ দিতে এলেন, আমি দেখেছি আপনি হোটেলে বসেছিলেন রিসেপশনে, সাক্ষাৎ পাননি। এই এই দূরত্বের কারণটি কি তিনি উপদেষ্টা প্রটোকলে নাকি অন্য কোথাও আছে সমস্যা? না, ওর পার নিয়ে কথা ঠিক না। আমার সাথে স্যার এবারও তো মিটিং হয়েছে। তাদের মিটিংটা তো পুরোটা অর্গানাইজের একটা বিশেষ দায়িত্ব অ্যাম্বাসেডার থেকে আমাকে দিয়েছে, করেছি, গিয়েছি, দেখা হয়েছে, স্যারের সাথে আলাপ হয়েছে। এবং উনি আমার সাথে দেখা করার পরে যে কনফারেন্স হয়েছে, আমাকে বলছেন, শওকত, নাইস টু সি ইউ, এই কথাগুলো বলছেন। এখন হাজার হাজার মানুষের ভিতরে শওকতকে রিকগনাইজ করে কথা বললে, আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক, নো ম্যাটার হোয়াট হি ডাজ, উনি আমি একটা সাপোর্ট থাকবে। হাউবার তার কাজ কারবার নিয়ে বর্তমান যে বিষয় নিয়ে আমার দ্বিমত আছে। আর অ্যাডভাইজার হতে হবে, অ্যাডভাইজার নিয়ে আমি আপনার একটা কথা বলি। আমি প্রথম চোটেই যখন উনি দেশে ক্ষমতায় আসেন, আমি যমুনাতে গিয়েছি, স্যারের সাথে দেখা হয়েছে। ওনার যে 3-0 পরে আমি একটা বই লিখেছি, সেটাও দিয়েছি। এবং আমি বলেছিলাম এই সময়, যদিও সেই ধারণাটা আমি প্রমাণ করতে পারিনি, সেটা হচ্ছে যে স্যার হচ্ছেন চিফ অ্যাডভাইজার, আর পুরো বাংলাদেশের মানুষ হচ্ছে ওনার অ্যাডভাইজার। এটা আমি বলেছি মনে প্রাণে। আমার ধারণা এই সময় ছিল যে স্যার অত্যন্ত ওপেন মাইন্ড নিয়ে সমস্ত দল নির্বিশেষে, যে সোকল পলিটিক্যাল যে ক্লাউড, যারা দলবাজি ছাড়া বোঝে না, তার উপরে উঠে স্যার কিছু কাজ করবেন, যেটা আমাদের কাছে হাজার বছরের ইতিহাসের অংশ হিসেবে থাকবে। বাট হি ফেল টু ডু সো। আমি যদি আপনি জিজ্ঞেস করেন যে তার কারণটা কি, তার কারণ হবে যে তিনি তার যে অ্যাডভাইজার, যে গ্রুপগুলো নিয়েছে, আমার এখনো বিশ্বাস যে এই অ্যাডভাইজারদের সাথে স্যারের বোধহয় মিটিং টিটিং বড় একটা হয় না। আমার ধারণা হচ্ছে হয় না, বা তারা সাহস করে যায় না। আমি তার সাথে যে এক্সপেরিয়েন্স, সেটাতে আমি বলতে পারি তিনি সবার সাথে কথাও বলেন না ঠিক ওইভাবে। আমি যদ্দূর আমার ধারণা, বেসড অন মাই ওন অ্যাসেসমেন্ট, ফলে হয় কি, তাদের ভিতরে একটা গ্যাপ আছে। এবং যার যে দায়িত্ব সেসব পালন করার মতো যোগ্য লোক তিনি খুঁজে পাননি, বা একজন আরেকজনের রেফারেন্স নিয়েছে। কিছু চিরাগাঁয়ের লোককে তিনি নিয়েছেন, বাড়ির কাছে হাটাজারি লোককে তিনি নিয়েছেন। তার বেশিরভাগই লোক ছিল যে আগের যে পতিত সরকার ছিল তারই লোকজন। তার ভিতরে নাম্বার 1, এই যে গত সপ্তাহে পদত্যাগ করলো খোদাবক্স, তিনি চিরাগাঁয়ের মানুষ ছিলেন। তিনি শেখ হাসিনার ক্যাবিনেট সেক্রেটারি ছিল, উনিও তাকে চিফ সেক্রেটারি বানিয়েছিলেন, আপনি ভালো করেই জানেন। পরবর্তীকালে সরি দেওয়া হয়েছিল, পরশুদিন না 3-4 দিন আগে উনি ইয়ে করেছেন। কোনো দরকার ছিল না স্যারের, এগুলো কোনো প্রয়োজন ছিল না। তিনি যে সমস্ত লোকগুলো অ্যাডভাইজার করেছেন, আই ক্যান নট ইমাজিন যে তারা এই পর্যায়ে গেল কি করে। পরে আমি শুনেছি অনেকে রেফারেন্স দিয়ে গেছে। আমার বাড়ি যদি চিটাগাং হতো, আপনি যে কথা বলছেন না, টু অ্যান্সার ইউর কোশ্চেন, আমার বাড়ি হয়তো চিটাগাং হলে আরো ভালো হতো। আমি স্যারের ছাত্র, হাটাচারি হলে আরো ভালো হতো, হয়তো আমার রেফারেন্সটা আরো ভালো হতো। হবার আমি এই কারোর অ্যাডভাইজার হওয়ার জন্য আমার কোনো বাতিক কখনো ছিল না। ইউ নো মি ভেরি ওয়েল। এই জন্য একজন প্রশ্ন করেছেন, আপনি হয়তো কিছু টাকার ভাগ আপনাকে দেয় নাই, সেই জন্য আপনি মাইন্ড করেছেন। আচ্ছা, আমি আপনার কাছে ফিরবো ডক্টর মামুনুর রশিদ।
ডক্টর শওকত আলী বলছিলেন যে তার সঙ্গে ডক্টর ইউনূসের আ আ অনেক বিষয়ই এখন দ্বিমত আছে। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমি জি, শুনছি, কিন্তু ভয়েসটা আর একটু ভলিউমটা বাড়িয়ে দিলে বোধহয় ভালো হতো। ভলিউম তো বাড়িয়েছি এখন। না, এখন আবার কাছে, কাছে ওই মুখটা কাছে রাখলে ভালো হবে বোধহয়। হ্যাঁ, বেশি স্মার্ট জিনিস হইলে পরে তখন হ্যান্ডেল করতে পারি না আরকি। যাই হোক, হুম। ডক্টর মামুনুর রশিদ এই যে যেই পরিস্থিতি ডক্টর শওকত আলী যেটা বললেন তার মানেটি দাঁড়ায় ডক্টর ইউনূস ঠিকই আছেন, তার যারা পারিষদ বর্গ তারাই সমস্যা। আপনারা কি ভাবছেন? আপা আপনাকে ধন্যবাদ। এখনো ডিসেম্বর মাস চলছে, আমাদের বিজয়ের মাস। আমি আমাদের বিজয়ের সাথে জড়িত, দেশের বিজয়ের সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান জানিয়ে শুরু করছি। আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। আপনাকে সরিয়ে দেয়া হোক, বিভিন্ন ধরনের এক্সপেকটেশন, বিভিন্ন ধরনের ডিমান্ড। আমি এগুলোকে খুব বেশি সারপ্রাইজিং মনে করি না। আমি মনে করি দিস আর পার্ট অফ দি প্রসেস। এটাকে ডক্টর ইউনূস সাহেব যেহেতু অলরেডি ঘোষণা করেছেন যে একটা ইলেকশন উনি করবেন ফেব্রুয়ারি মাসে। সেহেতু হয়তো উনার যেভাবে উনি সুবিধা মনে করবেন যে উনার যাকে দিয়ে উনার কাজ হবে তাকে উনি রাখবেন, এবং যাদেরকে দিয়ে উনার মনে হবে যে এফিশিয়েন্টলি উনার মতো করে উনি ইলেকশন করতে পারবেন না, তাদেরকে উনি সরিয়ে দিবেন। এটাই স্ট্রেইট ফরওয়ার্ড কথা। সেখানে অন্য কার সাথে উনি কিভাবে করে কি নেগোসিয়েশন উনি এগুলো করবেন সেটা তো উনার ব্যাপার, উনার কাছেই থাকবে। যেহেতু অনেক কিছুই প্রপার যেই প্ল্যান অনুযায়ী বা কনস্টিটিউশন যেটাকে আমরা বলি বা একটা রোড ম্যাপ যেটাকে আমরা বলি সে অনুযায়ী যেহেতু হচ্ছে না, সেহেতু উনি ওনার যেই চিন্তাভাবনা বা ওনার যেই লোকজনের কাছ থেকে উনি আইডিয়া নেন বা তাদেরকে উনি আইডিয়া দেন, তা ওনার নিজের ইচ্ছা মতোই উনি করবেন, এবং সেই অনুযায়ী উনি হয়তো অনেক কিছু প্রথম দিকে হয়তো নিজেও উনি বুঝতে পারেননি, যেহেতু উনি পলিটিক্সে এর আগে ছিলেন না। যেহেতু নতুন উনি এসেছেন একজন ইকোনমিস্ট, সেই হিসেবে অনেক ভুলও উনি হয়তো প্রথম দিকে করেছেন, এবং যাদেরকে উনি চুজ করেছেন, যাদেরকে উনি সাথে রেখেছেন, বুঝাই যাচ্ছে অনেক অনেক ভুল হয়েছে, এবং সেগুলো অনেকগুলো হয়তো উনি এখন নিজেরই এজেন্ডা মোতাবেক উনি সেগুলো কারেকশন করার চেষ্টা করছেন। সো আমি আপনি এটা ভুল বলছেন? আপনি কি ভুল বলছেন? কারণ আ যা হয়েছে এটি ভুল কেমন করে হয়? ডক্টর ইউনূস নিজেই স্বীকার করেছেন যে সবকিছু meticulously ডিজাইন এ হয়েছে। সো আপনি সেগুলোকে যেগুলি ডিজাইন হতে পরিকল্পিতভাবে হয়, সেগুলোকে কি ভুল বলা যায়? দেখেন, মেটিকুলাস ডিজাইন এটা ইটস এ নিউট্রাল ওয়ার্ড। ঠিক আছে? এটার পজিটিভ দিকও থাকতে পারে, এটার নেগেটিভ দিকও থাকতে পারে। এখন পর্যন্ত ইকোনমিস্ট হিসেবে আমরা যা দেখেছি সেখানে তো পজিটিভ কিছু ছিল না অবশ্যই। আম আমি এটা ডক্টর ইউনূস সাহেব মনে আছে যে দুরুল কবির স্যারের সাথে উনার একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে উনি নিজেই সন্তুষ্ট না যে এইভাবে ইকোনমিক্স চলছে বা যেভাবে চালানো উচিত ছিল। আমি এটাকে বলব যে উনার অভিজ্ঞতা নাই। প্লাস উনি যেইভাবে নিজে জোর করে চালানোর চেষ্টা করেছিলেন, অনেক কিছুই সেগুলো সাকসেসফুল হয়নি। জি। ইভেন এই যে এনসিপির সাথে উনার যে রিলেশনশিপ সেটাও তো উনি ক্লিয়ার করেন নাই। বাট সবাই জানে যে এনসিপি উনার দল। ঠিক আছে? সো অনেক কিছু গোপনীয়তা ছিল বুঝতে ব্যাক পেরেছি টু ইউ। ডক্টর শওকত আলী, এটি কি আসলে স্পষ্ট হয়নি যে এনসিপি তার দল? তিনি তো আমি এসে বলেছেন না, না, আমি একটা কথা বলে নিই। যেহেতু আপনি আমার সাথে স্যারের সম্পর্ক বিসাইড দ্যাট, বিষয়টা হচ্ছে উনার সাফল্য অনেক। আমি হয়তো এমনি আপনি জিজ্ঞেস করলেন বলে আমি ওইভাবে বলেছি। তো বিষয়টা হচ্ছে যে তার প্রথম সাফল্য হচ্ছে যার ক্ষমতায় আসা। তিনি যদি না থাকতেন, বহু টকশোতে আমি বলেছি যে বিশেষ করে ভারত বা পতিত সরকারের ষড়যন্ত্রে হয়তো দেশে গৃহযুদ্ধ বাধ্য, অথবা অন্য ৩-৪ বার ক্ষমতা হাত বদল হতো। এই পরিস্থিতির ভিতরে আমরা গিয়েছি, এখনো সেই সংখ্যা রয়ে গেছে। কিন্তু স্যার আসাতে এই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেছে। ফলে উনি ডক্টর শওকত আলী, আমি সরি না, না, আমি একটা পয়েন্টটা আমি ক্লিয়ার সরি করি। আপনাকে ইন্টারাপ্ট আমি করতে বাধ্য হচ্ছি। আপনি গৃহযুদ্ধের কথা বললেন তো সেজন্য আমি ইন্টারাপ্ট করছি। ডক্টর ইউনূস নিজে বলছেন যে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। মাহফুজ আলম তিনি আজকে বলেছেন এনসিপির সঙ্গে তার সম্পর্ক নেই। তিনি শুরুতেই বললেন যে দেশে একটা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। রাইট? এখন আপনারা কথায় ওই আওয়ামী লীগের কাঁধে যে দোষ চাপানোর চেষ্টা করেন, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমলে যেমন সবকিছু বিএনপির উপর চাপানো হতো, মানুষ আর এই না, না, ওরা এটা যে গ্রহণ বিষয়টা করছে? শুনেন, এগুলো তো অনেক তর্ক সাপেক্ষ এবং আলোচনার বিষয়। আপনি যদি সেই আলোচনায় যান, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমারও কিছু অংশগ্রহণ ছিল, আপনারা সবাই জানেন। আল্লাহর রহমত দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটা আমরা বলি জুলাই, সেখানেও আমি
ঠিক সোচ্চার একজাক্ট যা ছিলাম অন্তত আপনার যারা সচেতন দর্শক আছে তারা সবাই জানে। এখানে এই তর্ক বিতর্কটা হয়তো ঠিক সমীচীন না। আপনি যে প্রসঙ্গে আলোচনা করছেন, গৃহযুদ্ধের ভিতরে যে আমরা আছি, আপনি এর জন্য আওয়ামী লীগকে যা দোষ দেবেন না, তার থেকে বেশি দোষ দেবেন আপনি ইন্ডিয়াকে, ভারতকে। শেখ হাসিনা বলছে আমি ভারতকে যা দিয়েছি তারা জীবনেও কখনো ভুলবে না। আপনার ফরেন সেক্রেটারি উনি বলছেন যে আমাদের স্যার, সম্পর্ক ওনারা স্বামী স্ত্রী। রাজনীতিতে কত এখন কথাই এই বলে, এই কিন্তু বিচারটা আপনি গত কিভাবে ১৪ করবেন? মাসে ডক্টর হ্যাঁ, ইউনূসের কোন সরকার দেশের প্রধান কি এই কথা বলতে ডক্টর পারে? ইউনূসের সরকার কি হ্যাঁ, একটু কিছু দেখাতে পেরেছেন যে এই যে শেখ হাসিনার সরকার ভারতকে এই জিনিস দিয়েছিল আমরা সেটি বাতিল করলাম কিংবা আমরা ফেরত নিয়ে আসলাম? 117টা চুক্তি রয়েছে ভারতের সাথে বাংলাদেশের, অসম চুক্তি বলে আমরা মনে করি। কোনটা কোনটা কোনটা? আপনার প্রত্যেকটা, আপনি পানি চুক্তির কথাই বলেন, ফেনী মৌরি এখানে যে বাঁধের কথা বলেন, বাংলাদেশের ভিতর দিয়ে যে এত বড় রাস্তা দিল, তার বিনিময়ে আমরা একটু নেপালে যাওয়া, ভুটানে যাওয়ার কথা আমরা বলেছিলাম, আমরা সেটাও পাইনি। আপনার তারপরে যে ওই নেপালের আপনি সঙ্গে তো আপনি খুলনার যে নেপাল রাম, ভুটানের এই সঙ্গে যে তো না আমাদের না ট্রানজিট আপনি দিয়েছিল শুনেন, ভারত। উদাহরণ দিলে তো এখন তো আপনার পুরো অনুষ্ঠান চলে যাবে। আপনি দেখেন খুলনাতে এই যে বিদ্যুৎ কেন্দ্রটা করা হলো, আদানি যেটা করলো, এ নিয়ে আমি তো বহু টক শোতে বলেছি যে দুনিয়াতে এ ধরনের অসম চুক্তি হয় না। তো ডক্টর একই ইউনূস কোম্পানি এগুলো বাতিল একই করলেন লোক না কেন? নেবে, একই ডক্টর কয়লা দেবে, ইউনূস তারাই এগুলো লোকজন বাতিল নেবে, তারাই করলেন না ম্যানেজার কেন? নেবে। আমার দেশের কোনো অংশের ডক্টর দায়িত্ব হবে শওকত না। আলী, ডক্টর তবে শওকত তারপরে আলী, তারা পার ডক্টর কিলোওয়াট যে শওকত দাম আলী, নেবে সে দামে ডক্টর নিতে হবে। ইউনূস কেন এখানে তো সেগুলো বাতিল ঝগড়া করলেন বেঁধে না? যাবে যদি এটা আলোচনা করতে যাই। আচ্ছা, এভরি ডক্টর স্পেয়ার মামুনুর আপনি রশিদ, এটা ডক্টর করেছেন। ডক্টর তারপরে ডক্টর আর্মির যে যেটা 23 বলছেন, পৃষ্ঠা ম্যানুয়াল ডক্টর লেখা ইউনূস হয়েছে, সেগুলো এই বাতিল পুরো করলেন না। ম্যানুয়ালটা দিল্লি থেকে পড়ানো হয়। 5 বছর এগুলো আগে যখন ভারত বিরোধী বাংলাদেশ আর্মির জন্য যে রাজনীতি কারিকুলাম ঠিক বাংলাদেশের করা হয়, আমি এর বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলাম। কারণ আমার ইউনিভার্সিটিতে কারিকুলামটা আমাকে লিখতে হয়। এখানে ডক্টর মামুনুর রশিদ সাহেব আছেন, উনি যদি শিক্ষকতা করেন তাহলে উনি জানেন যে এভরি সেমিস্টার আমাদের রিভাইজ করতে হয়। আমি করি 23 থেকে 25 পৃষ্ঠার একটা কারিকুলাম সিলেবাস আমরা তৈরি করি। এই সিলেবাসটা সেখানে এখন কি আছে এর ভিতরে এটা ব্যাখ্যা আপনার ভারত থেকে আপনি নিয়ে আসেন। আজকেও দেখেন কি হয়েছে, বাংলাদেশে একজন মানুষকে আপনি প্রকাশ্য দিবালোকে দেখেন। কালকে আমি অন্য আর এক জায়গায় বলেছি যে অত্যন্ত যদি হাসিনা থাকতো 8 ঘন্টায় তার কোন লোককে যদি মারা হইতো ঢাকা শহরে, তাহলে আমি এই দিক দিয়ে হাসিনাকে ক্রেডিট দিই যে সে তাকে খুঁজে বের করতো। আর আপনি 8 ঘন্টার ভিতরে একটা মানুষকে, এত বড় লোক যে ডক্টর শওকত অলরেডি আলী, আপনার আপনি শাহবাগ আমার থানা, কথা শুনছেন, আপনি কিন্তু আপনার আমার কথা ইয়েতে শুনছেন না। আপনি কিন্তু আমার কথা শুনছেন না। আ দেখুন, এই যে বাংলা ডিএমপি কমিশনার বললেন যে মেঘালয়ে রয়েছে ওই হাদির খুনি। কই মেঘালয়ের পুলিশ তো এটা অস্বীকার করেছে। আপনারা শুধুমাত্র একটা একটা দিক বারবার বলে গিয়ে একটি মিথ্যাকে যদি গোয়েবলসের থিওরি দিয়ে প্রচার করতে থাকেন, সেটি কি যৌক্তিক? ডক্টর মামুনুর রশিদ, আপনার কাছে জানতে চাই যে এই যে ডক্টর শওকত আলী যেগুলি ভারত বিরোধিতার নাম করে যেই প্রসঙ্গগুলি টানলেন, ডক্টর মামুনুর রশিদ আপনি কি শুনতে পাচ্ছেন? জি, জি, আমি শুনতে পাচ্ছি। জি, যে বিষয়গুলো টানছেন এগুলো এই ডক্টর ইউনূসের সরকার গত ১৭ মাসে কেন বাতিল করল না তাহলে? আপনাকে ধন্যবাদ। দেখেন ভারতের জিওগ্রাফিক অবস্থাটা একটু দেখেন। ভারত আমাদের ৩ পাশে ঘিরে আছে। আর এই জিওগ্রাফিক রিয়ালিটি আপনি এটা অস্বীকার করার কিছু নাই। এটা পৃথিবীর অনেক দেশে আছে এরকম। আপনি ইউরোপে যদি আসেন, ইউরোপিয়ান ইউনিয়ন কেন হয়েছে? এই ধরনের একটা বাস্তবতা থেকেই হয়েছে যে সমমনা দেশগুলো যারা জিওগ্রাফি শেয়ার করে, যাদের ইকোনমিক অনেক সিমিলারিটি আছে, তারা এই ধরনের একটা বাস্তবতায় নিজেদের মধ্যে কোঅপারেশন গড়ে তোলে। তো আমাদের যে সাউথ এশিয়ান কান্ট্রি গুলো আছে সেখানে আমাদের অতীতে বিভিন্ন ধরনের চেষ্টা হয়েছিল দেশগুলোকে একসাথ করার। তো ভৌগোলিকভাবে আমাদের ৭১ সালে আমাদের স্বাধীনতার পরে যেই ভৌগোলিক অবস্থান আমাদের নির্ধারণ হয়েছে সেখানে ভারত আমাদের ৩ পাশে ঘিরে আছে। আরেকদিকে আছে আমাদের আম সমুদ্র একটা অংশে আছে আমাদের মিয়ানমারের সাথে কিছু বর্ডার। তো ভারতের সাথে স্বাভাবিকভাবে আমাদের যেই বিভিন্ন চুক্তি হয়েছে সেই চুক্তিগুলোর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মত আছে। আম আ বাট যেটা আপনি বলেছেন হয়তো এটার উপরে ভবিষ্যতেও কোনো সরকার আসলে হয়তো এই প্রশ্নটা আবার উঠবে যে আম ভারতের কাছ থেকে যদি আমরা এই ধরনের চুক্তিগুলোতে কোনো বেনিফিট না পেয়ে থাকি বা যেটা ডক্টর শওকত বললেন যে এগুলো অসম চুক্তি,
তো স্বাভাবিকভাবে প্রশ্ন অনেকবারই উঠেছে যে এগুলো তাইলে ক্যানসেল করা হচ্ছে না কেন? হয়তো এই কারণে ক্যানসেল করা হচ্ছে না যে ক্যানসেল করলে হয়তো তখন বোঝা যাবে যে দেশের যে অরিজিনাল সামর্থ্য আছে, একটা দেশের যে আ ক্যাপাবিলিটিস আছে একটা নির্দিষ্ট সেক্টরকে গড়ে তোলার জন্য সেটা হয়তো দেখা যাবে যে মিট আপ হচ্ছে না। যেমন ধরেন উনি আদানি চুক্তির কথা বলেছেন সেটাও কিন্তু আমরা ক্যানসেল তো করি নাই বরং আমরা পে করে যাচ্ছি। কারণ হয়তো আ এই চুক্তিগুলোর কারণে হয়তো আ এক ক্ষেত্রে আমাদের হয়তো লাভ হয়েছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন অনেকখানি বেড়েছে। বিদ্যুতের যেই যোগান আমাদের যেই এনার্জি দরকার ছিল সেটা অনেকখানি যেই সোর্স থেকে আসুক এসেছে এবং সেটা দিয়ে সাপোর্টিভ আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো সেগুলো জি, গড়ে উঠেছে। জি, তো বুঝতে পেরেছি। ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছে সেগুলো ক্যানসেল আমরা হয়তো করছি না বিকজ আমরা যে মার্কেটিং ক্যাম্পেইন করে এসেছিলাম অতীতে যে এগুলো ভুয়া চুক্তি, অসম চুক্তি সেটা হয়তো অনেক ক্ষেত্রেই সঠিক নয়। ব্যাক টু ইউ আপা। জি, জি। আর ডক্টর শওকত আলী অনেকেই বলছেন আজকে বাংলাদেশে যেই জোটের রাজনীতি ধরেন জামাত, এনসিপি একজোটে, বিএনপির সঙ্গে আরো কতগুলো দল মিলে বিএনপি মেজর এখানে। এই যে জোট, আমি শুনেছি যে এর পেছনে ডক্টর ইউনূসের সরাসরি আ তার আ আ পরামর্শ রয়েছে, ছাড়পত্র রয়েছে। না, না, এসব বাজে কথা। কারণ হলো ইলেকশনটা একটা টেম্পোরারি বিষয়। এখানে জোট হবেই। আপনি দেখেন আমাদের নুরুল হক নুরুকে আমরা চিনি ভালো করেই। আম নুরু হঠাৎ করে তাদের দল, তার রাশেদ খান মেনন তাদের বাদ দিয়ে একদম ধানের শীষ নিয়েই ইলেকশনে গেছে। তারাই বলছে যে এটা আমাদের একটা টেম্পোরারি একটা বিষয় যে আমরা ধানের শীষ নিলে তাদের প্রতীকটা সিম্বল অনুসারে জয়লাভের সম্ভাবনা ইলেকশনে। তো অনেকগুলো দল আপনি যে জোটের কথা বলছেন, বিএনপিরও জোট অনেক বড় জোট। কিন্তু অনেকেই ধানের শীষটা নিচ্ছে তাদের পাশের সুবিধার জন্যে। ফলে হয়তো আমি মনে করছি টেম্পোরারি। অনেকে আবার এই কারণে দল থেকে আরেক দল তাদেরকে বের করে দিচ্ছে। তাই না? জামাতেরও এক্সাক্ট তাই। যারা এখানে এনসিপি হোক আর যেকোনো দল হোক আ তারা এখানে যোগ দিয়েছে এটা টেম্পোরারি সিম্বলটা। কারণ আমি নিজেই এবছর ২-৩ বার দেশে গিয়েছি। আমি দেখেছি যে আপনি জামাতের পক্ষে কিন্তু লোক সবাই একই কথা। তাদের যে কথা যে আমরা ধানের শীষ দেখেছি, লাঙল দেখেছি, নৌকা দেখেছি। আমরা দাঁড়িপাল্লা কখনো দেখিনি। আমরা এবার দেখতে চাই। ১ নম্বর। ২ নম্বর মারামারি, কাটাকাটি, ধর্ষণ, হত্যা, রাজধানীর ভিতরে স্যার, এই স্যার ৩ টে দলই সমানে ছিল। ডক্টর সো শওকত আলী ধরেন দেন হ্যাঁ, স্যার আমি সরি আপনারা এমন একটা কমেন্ট করে বসেন যে হুম। আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে হয়। না আমার করেন, কথা করেন। না খালি আমি এটা মাঝখানে আপনার কথা শো। বলি বাদ দিয়ে দেই। সরি কিছু মনে করেন না। হুম, আপনারা অনেক জ্ঞানী মানুষ। আমি কম বুঝি দেখে আমার প্রশ্ন বেশি থাকে। আপনি যে বললেন এই যে জামাত যে প্রচারণা চালাচ্ছে, দেশের মানুষ বলছে নাকি। এটি জামাতের প্রচারণা যে তারা তাদের ক্যাম্পেইন এটি ২ সাপের একই বিষ, নৌকা আর ধানের শেষ, রাইট? এটি তো জামাতের ক্যাম্পেইন কিন্তু জনগণের নাম দিয়ে এটি চালানো হচ্ছে। আপনি নিজের মুখেও সেটি বললেন। এখন গত ১৭ মাস ধরে জামাত ব্যাকড এই ইউনূস সরকারের রাজত্ব, শাসনামল বাংলাদেশের মানুষের আরো কি জামাতের শাসন সম্পর্কে দেখতে হবে? তারেক জিয়া বলেছেন যে জামাত যে কেমন দল, তারা যে কেমন সরকার চালায় সেটি তো বাংলাদেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। আচ্ছা আবার এর আবার এই জবাবটা হলো ২৫ টাও দেখলো, এই ১৭ মাস দেখলো। বাংলাদেশের মানুষকে কি আরো দেখতে হবে স্যার? না ১৭ মাস কি জামাত চালিয়েছে কিনা আমার কাছে এই তথ্য নাই। সুতরাং আমি এটাকে ডিপেন্ড করব কেন? দ্বিতীয় কথা যে তারেক রহমান যে আমি করেছে বলেছি জামাত না, না, ব্যাকড ইউনূস ৭১ সরকার। সালে শোনেন, ৭১ সালের যুদ্ধক্ষেত্রে তো আমি নিজেই ছিলাম। আমি এটার পক্ষে কোনো কথা বলব না। কিন্তু কথা হচ্ছে যে তারা যখন জোট করে ২ জন মন্ত্রী দিয়েছিল, হ্যাঁ? মতিউর রহমান নিজামী সহ আরো কাকে, কাকে দিয়ে দিল। তখন চিন্তা করছিল না যে জামাতের হাতে রক্ত আছে, তারা আ এইটা সেইটা এগুলো মনে ছিল না? তো এইটা একটা গেল। তারপরে আমি যদি আরো ইতিহাস নিয়ে যাই যে এদের আপনি ধরেন শাহ ডক্টর আজিজ শওকত আলী, থেকে শুরু ডক্টর করে শওকত আলী দেখেন হ্যাঁ, অনেক কথার পিছনে ইতিহাস আছে। কথা এ বলে তো শেষ করা যাবে না। তো রাইট তাদের সেইজন্য আমি এই মাঝখানে কথাগুলো ইন্টারাপ্ট করছি। ইলেকশনের জন্য এটা না, হয়। না, না ডক্টর দ্যাটস শওকত অল। আলী আপনারা শুনেন। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে গিয়ে ২ টা একই যুক্তি আপনারা যখন ২ টা প্রেক্ষাপটে দেন, ২ রকম ভাবে ব্যাখ্যা দেন, দ্যাট ইস দ্য প্রবলেম। আপনি বলছেন এনসিপি আর জামাত যে জোট করেছে এটা সাময়িক। এটা স্থায়ী হ্যাঁ, কিছু না। ইলেকশন বৈতরণী বলে। হ্যাঁ, ইলেকশনে রাইট। পাস করার জন্য এই জোট রাইট। হয়। কিন্তু বিএনপি যখন জামাতের সঙ্গে জোট করেছে, হুম, তখন আবার ওইটাকে প্রশ্ন তুলছেন, তারা কি তাকে জানতো না? রাইট? মানে
একই প্রসঙ্গে যখন ২ টা যুক্তি দেন তখন এটা প্রবলেম কিনা? না, না, প্রবলেমটা হচ্ছে যে যদি আপনি এখন মনে করেন তো ওই যে সাথে থাকলেই সঙ্গী, না থাকলেই জঙ্গি একটা কথা বললেন না ডক্টর তুহিন মালিক? আমার মনে হয় কথাটা এরকম। কারণ তাদের সরকারের সময় তারা এটা জোট করলো। আজকে তাদেরকেই, তার নেতৃত্বকেই যদি আপনি অস্তিত্বহীন বলেন, তাহলে এইটা তো প্রশ্ন উঠেই যে কয়েক বছর আগে তারা ঠিক ছিল, আবার এখন কয়েক বছর পরে। জি। এখন আপনাকে জানতে হবে যে কথাটা আপনি আগেই বলেছিলেন, ইট ওয়াজ এ গুড কোশ্চেন। এখন যদি জোটের ভিতরে জামাত না থাকে, তাহলে দেখা যাবে যে হয়তোবা যদি বিএনপি জোট বাদেই, জামাত বাদেই সরকার গঠন করে, যেটা তারা বলেছে ইলেকশনের পরে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব, এটা সবাই দুনিয়ার লোক জানে। এখন কেউ কেউ বলছে যে জামাত বাদে জাতীয় সরকার হবে, তাহলে তারা বিরোধী দল হবে। নাথিং ব্যাড, নাথিং রং। তো আবার জামাত যদি সরকার গঠন করে, তারা বলছে যে আমরা সবাইকে নিয়েই সরকার গঠন করব, ইনক্লুডিং বিএনপি জোট। আমার মনে হয় একটা দেশ গঠনের জন্য, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা যে ভেরি গুডউইল। জি, এবং আমার বুঝতে মনে হয় পেরেছি, দেশটা সুন্দর হবে এইসব বুঝতে পেরেছি, চিন্তা ডক্টর ভাবনা। মামুনুর রশিদ। খালি দলবাজি করার দিন কিন্তু শেষ। জি, আপনি মনে রাখবেন, আপনি যে ফ্যাক্টরের কথা মোটেই তুলছেন না, কেন জামাত, কেন বিএনপির কথা বলছেন না? আমরা যেটা জেএনজি বলি, এই দেশের প্রকৃত মালিক আছে ইয়ং জেনারেশন, যারা আজকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ছেন। আপনি জানেন ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন আগেও বলেছেন যে তারা প্রায় 50% এই দেশের মালিক, এবং ভোটের তাদের সংখ্যাটা হবে বেশি। আপনি তাদেরকে বাদ দিয়ে খালি পুরনো বিএনপি, জামাত, এই মুসলিম লীগ, এগুলো নিয়ে আমাদের আলোচনার দরকার কি? এরা ওল্ড Got your পারসন, point, স্যার। ইয়াং স্যার, কেস, আমি একটু ডক্টর মামুনুর রশিদের ইনক্লুডিং কাছে আওয়ামী যাবো। লীগ। ইটস বুঝতে টোটালি পেরেছি, অ্যাবসার্ড। আপনি বুঝতে পেরেছি। নতুন দেশের মানুষদের নতুন নেতৃত্ব দিতে হবে, শতফুল ফোটার ব্যবস্থা করতে হবে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 71 সালে আমাদের এই বড় একটা জি, গান ছিল, জি, আপেল মাহমুদ ভাই। আমরা একটা ফুলের জন্য লড়াই করি। জি। সুতরাং স্যার, আমরা নিউ জেনারেশন, তারা এই দেশকে যেভাবে নিয়ে যাবে সেইভাবে দেশটাকে যেতে হবে। রাইট, ইট ইজ রাইট, বুঝতে সিম্পল। পেরেছি। আমি যখন ইউনিভার্সিটি পড়তাম 71, 72, 73 সালে, তখনও আমরা এই জিনিসটাই বলেছিলাম যে আমরা যারা যুদ্ধ থেকে আসছি, আমাদের দায়িত্ব। শেখ সাহেব কি করেছিলেন? 151 জন পাকিস্তানের যে ইলেকশন হলো, সেই পুরনো পাকিস্তানে আমলে আইব খানের আপনার যে নির্দেশনা, এলএফওর আন্ডারে যে ইলেকশন হলো, এই জায়গায় তাই দিয়ে উনি পার্লামেন্ট গঠন করলেন, আমাদের মেরে শেষ করলেন। আমরা তো কোনো জামাত করিনি ভাই, আমরা তো তখন জামাত ছিলাম জি, না। জি, আমরা কিন্তু ওনার আমি কথার বুঝতে পেরেছি বক্তব্যের বিরোধিতা ডক্টর করছি। শওকত আলী, আপনার কাছে আবার ফিরবো। ডক্টর মামুনুর রশিদ, দেখুন, আ জামাতের সঙ্গে ডক্টর ইউনূসের একটা গভীর সম্পর্ক এখন দেশে বিদেশে খুবই আ নজর কেড়েছে। সম্পর্কটি এরকম যে আমি আমি নিজেও একটি প্রতিবেদন করেছি। সেটি হচ্ছে গিয়ে ধরেন আপনার আ উম জর্জিয়াতে আ রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট ডক্টর শওকত আলী, আমি আশা করি আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন এটি। জর্জিয়াতে রিপাবলিকান পার্টির যে ভাইস চেয়ার, তিনি হচ্ছেন গিয়ে জামাতের প্রতিষ্ঠাতা মওদুদির নাতনি। তাকে ডক্টর ইউনূস ডক্টর ইউনূস আপনার ফান্ডিং করেন। জামা মা গ্রামীণের যেই আমেরিকান গ্রামীণ নামে যেই ফাউন্ডেশন তার রয়েছে আমেরিকায়, সেটির সঙ্গে লিঙ্ক আপ রয়েছে জামাতের। এইভাবে করে জামাতকে যে সে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে এসেছে, জামাতের সঙ্গে যে তার সম্পর্ক, এটি এখন সর্বজন অনেকখানি স্বীকৃত। এর মধ্যে যখন এনসিপিতে ভাঙন, আপনি আপনি বলছেন যেই তরুণদের কথা বলছেন, সেই তরুণরা এখন একে, একে এনসিপি ছেড়ে দিচ্ছে। একটু আগে ব্রেকিং নিউজ দেখলাম, মাহফুজ আলম বলছেন যে তিনি আর এনসিপির কেউ নন। তাসনিম জারা সহ আ আরো ৩-৪ জন এনসিপি থেকে পদত্যাগ করেছে। whereas এই জুলাইয়ের আন্দোলনের শুরু থেকেই সবাই কম বেশি জানে এদের পেছনে, এই যে ছাত্র জনতা নাম নিয়ে এদের পেছনে জামাত সক্রিয়। যারা মুখোশধারী, যারা চিহ্নিত জামাতি নয়, কিন্তু মানুষ তাদের কর্মকাণ্ড দেখে জামাতের সন্দেহ করেছিল, সেটি একে, একে এখন প্রকাশিত হচ্ছে। এবং এই যে সামান্তা, তিনি বলেছেন যে তাহলে শেখ হাসিনার কথাই সত্য হলো, যে তিনি বলেছেন যে আ বা ওই যে কি তারা যে স্লোগান দিয়েছিল, "তুমি কে আমি কে রাজাকার, রাজাকার", রাইট? তো তারা আসলেই রাজাকার, যে এটিই সত্য। এই এনসিপির নেত্রী বলেছেন। মামুনুর রশিদ, এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার এই যে এনসিপি
এবং এনসিপির যে মুখোশটি তাদের সঙ্গে যে জামাতের একটা গুপ্ত জামাত বলে যে পরিচয়টি রয়েছে আপনারা জানেন এই সার্জিস নাহিদ এরা সবাই এমনকি ডাকসু ভিপি সাদিক কায়েম তারা সবাই ছাত্রলীগ করতেন। এখন তারা শিবির প্রকাশিত হচ্ছে। সাদিক কায়েম তো শিবিরের নেতাই ছিলেন। এখন যখন আমি সরি প্রশ্নটা একটু দীর্ঘ করছি। এখন যখন এই এনসিপির ওলারা তারা জামাতের সঙ্গে যুক্ত হচ্ছেন, সরাসরি তারা নিজেদেরকে জামাত দাবি করছেন না। কিন্তু যুক্ত হয়ে কি তাদের ওই মুখোশটা অনেকখানি খুলে ফেললেন না? আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নের ২ টা অংশ দেখে বুঝতে পারছি আরকি। একটা হচ্ছে যে জোটের বিষয়টা বলেছেন যে জোট করতে পারবে কিনা জোট নিয়ে যেটা ডক্টর শওকত কিছু ওপিনিয়ন দিয়েছেন। আমি ওনার সাথে কিছু অংশে একমত। আমি মনে করি আম ভোট একটা যুদ্ধ এবং এখানে সমমনা যে ইচ্ছা যার সাথে ইচ্ছা তারা জোট করবে। এটাতে আমি কোনো প্রবলেম দেখি না honestly। তো সেখানে আম প্রবলেমটা হয় হচ্ছে জোট করার পরে যখন বলে যে, "না আমি এমনি জোট করেছি, আমার স্ট্র্যাটেজি ছিল। এখন আর আমরা একসাথে নাই।" এখানে সমস্যাটা দেখা দেয়। তো জেতার জন্য জোট করা এবং পরে যদি আর সেটা ওই আইডিওলজিতে না মিলে বা আমাদের যেটাকে বলে লং টার্ম ভিশন এ যদি না মিলে তখন সরে গেলাম, তখন সমস্যাটা দেখা দেয়। ২য় প্রশ্নটা খুব ইম্পোর্টেন্ট যেটা আপনি লাস্টে যেটা করলেন সেটা হচ্ছে যে এনসিপির আসল চেহারা দেখা যাচ্ছে বা জামাতের সাথে জামাতে ইসলামীর সাথে ডক্টর ইউনূসের একটা গোপন সম্পর্ক আম এবং এই জুলাই আগস্টের যেই আ যে পুরো ব্যাপারটা সেটার সাথে জামাতের সম্পর্ক কি বা জামাত কি এটার পেছনে ছিল কিনা? এগুলো তো এখন মোটামুটি ক্লিয়ার ব্যাপার। আমার মনে হয় যে তাহের সাহেব জামাতের উনি তো সরাসরিই বলেছেন যে এই পুরো ব্যাপারটা উনারাই করেছেন। আ এখানে আর কেউই ছিল না। উনারা যখন ক্রেডিটটা নেওয়া শুরু করলেন যে এখানে আর কেউই ছিল না, উনারাই করেছেন। তো এগুলো তো এখন মোটামুটি মীমাংসিত ব্যাপার। এগুলো নিয়ে তো আর কোন ডিসকাশন এর দরকার নাই। জুলাই আগস্টের পুরো ব্যাপারটা আ যেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি জামাত করেছে বা জামাত ইসলাম করেছে, সমমনা দলগুলো করেছে। আ এবং সেখানে ফান্ডিং বা অন্য ধরনের স্ট্র্যাটেজি দিয়ে সাহায্য করেছে বিভিন্ন দেশ এবং বিভিন্ন গোষ্ঠী। এটা তো এখন পুরোপুরি ক্লিয়ার। এখানে আর কোনো আ আম আম ল্যাক অফ ক্লারিটির কোনো সুযোগ নাই। বাট যেটা বিষয় হচ্ছে যে এই জুলাই আগস্টের সাথে যে অনেকগুলো ডালপালা বের হয়েছে। যেমন এনসিপি একটা ডালপালা বের হয়েছে। আমাদের নুরু সাহেব নিয়ে গেছে আরেকদিকে। মান্না সাহেব এখন বিপদে আছে ইলেকশন করতে পারবে কিনা। তারপরে আপনি যে ওই যে ইসরাফিল মেয়েটার কথা বললেন যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে ওই নুরি ইসরাফিল দিয়েছিল স্টেটমেন্টটা যে আম শেখ হাসিনাই ঠিক ছিলেন। তো এই ধরনের অনেকগুলো ক্যামোফ্লাজ আপনি এখন দেখতে পাবেন যেহেতু ইলেকশন আসছে আরকি। তো এখন হয়তো আমার যেটা মনে হচ্ছে যে ২ দিকে হয়তো আগাচ্ছে। একটা হচ্ছে যে এই ধরনের একটা কনফিউশন এখন তৈরি হবে হয়ে একটা ওই যে গণভোট টাইপের হয়ে ইলেকশন না হয়ে একটা জাতীয় সরকারের দিকে যাওয়ার চেষ্টা করবে। যেখানে হয়তো জামাত তার নিজের দুর্বলতা কিছুটা হলেও ঢাকার চেষ্টা করবে আরকি। ২য় যদি সেটাও ফেল করে তখন হয়তো ইলেকশন হবে তখন আর হয়তো তারেক রহমান সাহেব ছাড়া আর কোন হয়তো অপশন থাকবে না আরকি। তো আমার মনে হচ্ছে এই ডালপালাগুলো যেগুলো বের হয়েছে এগুলো আবার সব একই নিড়ে ফিরে যাবে। এগুলো সবগুলো শেকড় একই জায়গায়। এগুলো সব একই জায়গা থেকে বের হয়েছে জাস্ট কনফিউশন তৈরি করার জন্য। একটা বড় ধরনের বিপ্লব যখন হয় বা একটা গন্ডগোল যখন করতে হয় আপনাকে, you need to create camouflage. You need to create alternative sources of energy যে মানুষ চারদিকে তাকায় থাকবে, আমি আমার কাজ করে চলে যাব। এই যে এখন আমাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখা হচ্ছে। ইকোনমিতে ঠিকই বন্দর দিয়ে দেয়া হয়েছে। ঠিকই যতগুলো স্ট্র্যাটেজিক রিসোর্সেস আছে সবগুলো দিয়ে দেয়া হচ্ছে। তো ব্যস্ত রাখা হয়েছে আমাদেরকে বিভিন্ন পলিটিক্যাল সমস্যা তৈরি করে। যেমন হাদির মতো একটা মানুষকে কোত্থেকে কোথায় নিয়ে এসেছে। এখন হাদির আ আ হাদির কিন্তু হত্যাকারীদেরকে খোঁজার পিছনে সরকারেরও তো ইনটেনশন নাই। কিন্তু সরকার মার্কেটিং করে যাচ্ছে। যে মেঘালয়ে দেখা গেছে, ওখানে দেখা গেছে। কোনো সলিড কোনো ইনফরমেশন নাই। ঠিক একই রকম করেছে কিন্তু জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদেরকে নিয়েও একই জিনিস করেছে ইউনূস সাহেব। সেটা হচ্ছে প্রপার বিচার যেটা যে ময়নাতদন্ত করো, এগুলা লাশগুলো তোলো, সেটা একটু দেখাশোনা করো। না, সেগুলো কিছুই করা যাবে না। তো মার্কেটিংটা করেছে কি একটা বই ছাপাইছে, বই ছাপায় সারা দুনিয়াতে বই এটা বিলি করে বেড়াইছে। মার্কেটিং করছে। কিন্তু বিচার করে নাই। ওই সোশ্যাল মিডিয়া দেখে একটা ট্রাইব্যুনালে উনারা বিচার করে যাচ্ছেন বা বিচার করবেন বা করতেছেন। তো এইটা হচ্ছে বেসিক্যালি ক্যামোফ্লাজ তৈরি করা। যে সব জায়গায় সবকিছু দিয়ে মানুষকে ব্যস্ত রাখলাম, আমি আমার কাজ করে নিলাম। ফাঁক দিয়ে জামাত ইসলাম ঠিকই তাদের ৫ টা ব্যাংককে মার্জ করে একটা ব্যাংক লার্জেস্ট ব্যাংক নিয়ে গেছে।
তারা 30-40% স্টক মার্কেটে দাম কমায়া সেগুলো তুরস্ক এবং পাকিস্তান থেকে টাকা এনে তারা ব্যবসাগুলো কিনে নিয়েছে। সরকারি চাকরি লিটারালি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে লাখের উপর মানুষকে। সেই লোকগুলো চাকরি দখল করেছে। পুলিশ থেকে হয়েছে, সরকারি চাকরিতে হয়েছে। তো এগুলো জামাত যে শুধু একা বেনিফিট নিয়েছে নট নেসেসারিলি। আমরা শুধু জামাতকে কেন কালপিট মনে করব? এখানে বিএনপি বেনিফিট নিয়েছে। যে পেরেছে সেই বেনিফিট নিয়েছে। আপনি জুলাইয়ের সাথে জড়িত যে ছেলে মেয়েগুলো এখন সরে যাচ্ছে, এরা কেউই ফেরেশতা না। এদের একজনের পকেটে হাজার হাজার কোটি টাকা, দেশের মানুষের টাকা। এই লুট করে নিয়ে গিয়ে তারা এই টাকাগুলোর মালিক হয়েছে। যারা কিছুদিন আগেও ৪৯ লাখ টাকা তুলেছে নির্বাচনে যাবে বলে, এখন বলছে সে নির্বাচনে সে স্বতন্ত্র করে নির্বাচন করবে। এই ধান্দাবাজি করেই কিন্তু মানুষকে ১৫-১৬ মাস ধরে ব্যস্ত রাখা হয়েছে। আসল যে কাজগুলো একটা দেশকে সংস্কার করা, দেশকে ডেভেলপমেন্টের পথে এগিয়ে নিয়ে যাওয়া, কিছুই এগুলো করানো হয়নি। ইউনূস সাহেব ইভেন বিজনেসম্যানদেরকে সময় দিতে পর্যন্ত রাজি না। উনি বিজনেসম্যানদেরকে সময়ও দেন না। শুধু ওনারা ওনাদের পারপাস সার্ভ করার জন্য যতটুকু করা দরকার। আজকে আমেরিকার থেকে এই যে জাহাজে করে জিনিসপত্র আসছে, কি আসছে আল্লাহই বলতে পারবে। পাকিস্তান থেকে জিনিসপত্র আসছে, আমাদেরকে চেক করতে দেয়া হয় নাই। তো এই যে এখন আমরা আজকে মাহমুদুর রহমান সাহেবের দেখেন টার্কির পাসপোর্ট পাওয়া গেছে ওনার। তো এই যারা সারা জনম কিছু মানুষকে ভারতের দালাল, পাকিস্তানের দালাল বলে চিৎকার করলো, তারা আজকে দেখা যাচ্ছে তারা তুর্কির দালাল, কেউ আমেরিকার দালাল। পুরো যে ইন্টারিম সরকারের পুরো বোর্ডই তো আসছে বিভিন্ন দেশ থেকে। তাদের কারোরই বাংলাদেশের কারোরই বাংলাদেশের সিটিজেনশিপ নাই। তো এই যে ডালপালাগুলো বের হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে সংক্ষিপ্তভাবে, ডালপালা যেগুলো বের হয়েছে এগুলো সব শিকড় এক জায়গায়। এগুলো জাস্ট ফর দ্য টাইম বিং এগুলো ভিন্নভাবে বিহেভ করছে। সময় এলে এরা আবার এগুলো সব এক জায়গায় চলে যাবে। ধন্যবাদ। ডক্টর শওকত আলী, ধরেন তারেক রহমান যখন দেশে আসলেন, এই মাত্র ১ সপ্তাহের কথা, ব্যাপক জোয়ার আমরা দেখলাম তার জন্য। এখন সবাই আলাপ আলোচনায় ব্যস্ত, এই ইনকিলাব মঞ্চ নিয়ে, এই জোট ভাঙ্গা নিয়ে, পদত্যাগ নিয়ে। তারেক রহমানের উপর থেকে কি ফোকাসটা একটু শিফট হয়ে গেল? না, আমি শুনেন, এখানে প্র্যাকটিক্যালি কি জানেন, আমাদের কাছে দলের থেকে দেশ বড়। আমরা দল নিয়ে কথা হয়তো বলতে পারি একটা টাইম বিংয়ের জন্য, দ্যাটস এ ফুটনোট। আপনি দেশের বৃহত্তর চিন্তা করবেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, দেশপ্রেম জাগাবেন। যে কথাটা আপনি বলছেন, প্রথম কথা স্যার যেটা বলেছেন, হি আন্ডারস্টুড যে ইট ইজ বিগ মিস্টেক যে মাহফুজের মতো একজন ছেলেকে তাকে বলা মাস্টার মাইন্ড, ইট ইজ রং। আমি সাথে সাথে প্রতিবাদ করেছি এটা, ১ নম্বর। ২ নম্বর, বাকি ৩ জনকে ক্ষমতায় নিয়ে আসা, এটাও একটা ভুল হয়েছে। কারণ তাদের কোনো ইম্প্যাক্ট নেই এই গভর্নমেন্টের ভিতরে। তাদের দলের লোকজনকে মারা হয়েছে, ধরা হয়েছে, জেলখানায় দেওয়া হয়েছে। এটা তারা কোনো বিষয় ছিল না, অভিজ্ঞতাও নেই, তাদের কথা কেউ শুনেছে বলে মনে হয় না। আমি নিজেই যমুনাতে দেখছি এরা ৩ জন ঘুরে বেড়াচ্ছে যমুনার ভিতরে, মানে মিটিং দেখা করার জন্য স্যারের সাথে আসছে, এরা ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। এদের স্কেজুয়াল কি আছে জানি না। তার তো মন্ত্রী, আপনি অ্যাডভাইজার যাই বলেন না কেন। ওই দেখলাম ৩ জন ঘুরে কথা বলছে, আমি যে একটু যোগ দিলাম, কথাবার্তা বলে চলে আসছি। তা আমি বুঝলাম যে আসলে এদের গুরুত্বটা এইভাবে। স্যারের যে মিস্টেক আছে, সাফল্য তো আছেই। আপনি অনেক সাফল্য দেখতে পান। এই যে বিডিআর হত্যা, পরিষ্কার যে ফজলুর রহমান সাহেব যে রিপোর্টটা দিল, এত ডিটেল তো আমরা জানতাম না। এই রিপোর্টটা তার সাহসিকতা। একটা নির্বাচন তিনি ঘোষণা করেছেন, নির্বাচন করেন, এটা জনগণের বিষয়, রাজনৈতিক দলের বিষয়। তারা যদি চাইতে হবে, না হলে না হবে। এখানে একটা বিষয় গেল। আর ২ নম্বর হলো যে আপনি যে বলেন যে এরা ঘাপটি মেরেছিল, এই কথাটা পলিটিক্যালি নট অ্যাকসেপ্টেড। কারণ হলো কি জানেন, শেখ সাহেবের রাজনীতির ইতিহাস যদি জানেন, শাহ আজিজ ছিলেন অল ইন্ডিয়া মুসলিম ছাত্রলীগের প্রেসিডেন্ট, আর শেখ সাহেব ছিলেন পশ্চিম বাংলা সংক্রান্ত মুসলিম ছাত্রলীগের নেতা। উনি কিন্তু সেখান থেকে আসছেন। পরে আওয়ামী লীগ, মুসলিম আওয়ামী লীগ, সেখান থেকে আওয়ামী লীগ হলো। আবার আওয়ামী লীগের পেটে জন্ম হলো জাসদ থেকে বহু ভাগে, কেউ জামাতে গেছে, কেউ বিএনপিতে গেছে। আপনি জানেন একটা বিরাট অংশ চলে গেছে জিয়া রহমানের সময়। সুতরাং এই যে আপনি যাই বলেন না কেন, আমি দেখেন একটা কথা বলি, আমি যখন দেশে গিয়েছি তখন আমাকে বলা হলো যে আওয়ামী লীগের সব লোক খারাপ, মারো, এবং গ্রামগঞ্জে তাই শুরু হয়েছিল। আমি সেখানে আমার যুক্তিটা ছিল এই যে আপনারা কি আসমান থেকে আসছেন যে আপনারা আওয়ামী লীগের সাধারণ মানুষদের পরে অত্যাচার করবেন? এ কি আপনাদের ভোট দিইনি? ওর বাপ চাচা 14 পুরুষ কি ভোট দিইনি? লাঙ্গলে ভোট দিয়েছে না? ও দিয়েছে ধানের শিশি। তার আগেও সে মুসলিম লীগের ফুলের আইব খানের সময় দিয়েছে। তারাই আবার এখন আসবে। আপনি তাদের যদি বেঁচে না বাঁচতে না দেন, মেরেই ফেলেন, তাহলে আপনি ওই লোকটাকে সুযোগ দেবেন না কেন? তো গ্রামের মানুষ। আওয়ামী লীগ করা কি অন্যায়? মোটেই অন্যায় না।
সুতরাং আপনি মারবেন কেন? এই যুক্তিটা কিন্তু আমি দিয়েছি, এখনো আই স্ট্যান্ড বাই ইট। কারণ আপনি এখন একটা লোক, ডক্টর শওকত, এখন সাধারণ মানুষকে আওয়ামী লীগকে বলবেন বাদ কেন? দিয়ে তারা যে দল নির্বাচন চেঞ্জ হবে, করছে দল এটা কি থাকলে তো চেঞ্জ acceptable? হবে, তাই না? দল থাকলে চেঞ্জ হবে। আপনি জামাতের কথা বলছেন, জামাত দেখেন খুলনা একজন হিন্দুকে জামাতের প্রার্থী দিয়েছে এমপি নির্বাচনে। ডাকসুর ইলেকশনে দেখেন, আমি সারা জীবন চাকসু রাজনীতি করে আসছি, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নে করে আসছি, আমি জানি। সেখানে দেখেন একটা চাকমা ছেলেকে দেওয়া হয়েছে, একটা বামপন্থী মেয়েকে, যে কখনো ওড়না পরিনি, আপনি দেখেছেন ছবিতে, সেও এসে ইলেকশনে দাঁড়িয়েছে ওদেরই পাশে। কেউ সুতরাং তারাও এখন প্রাগমেটিক পলিটিক্সে চলে আসছে। তারা বহু লোককে নেচ্ছে, যার জামাত জীবনেও করিনি, অনেক সময় জামাতের বিরোধিতা করেছে। সুতরাং ইলেকশনে টিকতে হলে বা যখন দলটা বড় হয়, তখন কিন্তু আপনি অনেককে অ্যাকোমোডেট করতে হয়। এটা বিএনপি, আওয়ামী লীগ, জামাত করে এগুলো করেছে। কেন আমরা কি কওমি জননীকে চিনি না? এই তো কিছুদিন আগে আপনি যে এত জামাত করছেন, এত মাদ্রাসার কথা বলেন, বিরোধিতা করি আমরা। আওয়ামী লীগ কি সবাই বিরোধিতা করে? সেখানে কি মুসলমান নাই, দাড়ি টুপিওয়ালা মানুষ নাই? তারা জামাত, আপনি দেখেন কওমি জননী খেতাব তো উনি দিয়েছেন। উনি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে অল জি, ইউনিভার্সিটিতে জি, ডক্টর মাস্টার্স শওকত আলী, লেভেলে ভর্তি করার মাদ্রাসার ডক্টর ছাত্রদের শওকত আলী, এই আমাকে সুযোগটা একটু উনি প্রশ্ন দিয়েছেন। করতে দেন। সুতরাং নাথিং রং, আমি বলিনি যে এটা আচ্ছা, উনি অন্যায় ঠিক আছে, করেছেন। আমাকে একটু প্রশ্ন করতে দেন। এখন প্রশ্নটি বলেন। হচ্ছে যে বিএনপির যেই অবস্থা এখন, আপনার কি মনে হয় জামাত তাদের সঙ্গে পারবে? না, অর্গানাইজিং যে স্কিলগুলো আমি দেখি, শোনেন, আপনাকে মনে রাখতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র বিএনপির যে 4-5 জন ছিল গঠন করেছে, তাদের ভিতরে আমি একজন। আমারই বন্ধু বান্ধবেরা সবাই, মিলন থেকে শুরু করে। আমি আমার লেখাপড়ার লাইনে চলে যাই, কারণ আমি দেশেও এই ধরনের সেই স্বাধীনতা যুদ্ধ সময় থেকে, পাকিস্তান আমল থেকে আমরা লড়াই করে আসছি। সুতরাং ওই রক্ত থাকলে একটু কুরকুরানি থাকবে। তো ওরা যখন তৈরি করে নেয়, কিন্তু আমি কি কখনো, এই আপনি নিজেই বলেন যে আমি কখনো দাবি করেছি যে আমি বিএনপির? আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার কার্যকলাপ ভালোবাসতাম। দৈনিক দেশের অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে অ্যাট দি ভেরি ইয়ং এজ আমি সেখানে লেখালেখি করছি, কলামিস্ট হিসেবে। আমার পছন্দ হইতো তার রাজনীতিটা, সবাইকে নিয়ে তিনি চলতে চেয়েছেন, অনেকটা জাতীয় সরকারের মতো একটা গঠন করতেন। এবং তার উৎপাদনের রাজনীতি, আমি একজন অর্থনীতির ছাত্র তখন, এই হিসেবে আমি পছন্দ করি। আপনি যদি এখন বলেন যে আপনি কি সেই রাজনীতি এখন বিশ্বাস করেন, আমার মনে হয় আই হ্যাভ এ ডিফারেন্স। ডিফার করি আমি তাদের রাজনীতির সাথে, বর্তমান চিন্তা ভাবনার সাথে। তাদের রাজনীতির সাথে জিয়ার রাজনীতির কোনো সম্পর্ক নাই। এখন যদি আপনি এই রাজনীতি নিয়ে যে প্রেক্ষাপট বাংলাদেশে, এই ধরেন শাহবাগ চত্বরে কালকে রাত্রেও আপনি দেখেছেন, যেহেতু কারেন্ট ইভেন্ট, এটা টাচ করা ভালো। দেখেন দলে দলে মা বোন যাচ্ছে, ছোট বাচ্চাদের নিয়ে চলে আসছে। ওদিকে একটা সরকার এসে অথর্ব, নাদান এবং প্রকৃতপক্ষে একটা মূর্খের সরকার বলা যায়। তারা তো একটা ক্লারিফিকেশন দেবে যে কি হচ্ছে। একটা লোক পালিয়ে গেছে ইন্ডিয়াতে, বলো না কেন তুমি? ওরা বলে আমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে চিন্তা করছি। তার মানেটা কি হলো? তৌহিদ হোসেন যে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র অ্যাডভাইজার, আই নো হিম, ইটস এ কমপ্লিট ফেইলিওর। আপনি একটা দেশকে এইভাবে টিকতে পারে? আপনি দেখেন মেক্সিকোর সাথে আমাদের যুক্তরাষ্ট্র, কত বড় দেশ, পুরো বর্ডার। এখানে আমি রশিদ সাহেবকে একটা কথা বলি, কখনো এই কথা ভালো বলা উচিত না। বিশেষ করে মনে রাখবেন, আওয়ামী লীগের যে রাজনীতি, সেটা কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি, সেটা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি। জিয়া রহমানের রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতি, সেটা হলো বাংলাদেশি জাতীয়। কিন্তু জাতীয়তাবাদের ডেফিনেশন, ওয়ান লাইন ডেফিনেশন হলো এই, আমার দেশে যা আছে সেটাই সুন্দর, সর্বোত্তম, আমি ওইটা নিয়ে খুশি থাকতে চাই। ডক্টর আপনি শওকত যদি আলী, বলেন বর্তমান ভারত এত বিএনপির বড় সঙ্গে, জুজু বর্তমান ভাই, বিএনপির সঙ্গে পাকিস্তানের সাথে আগের তার বিএনপির, সম্পর্ক আপনি নাই, বলছেন ভুটানের পার্থক্য সাথে আছে। নাই, নেপালের সাথে নাই, মালদ্বীপের সাথে নাই, শ্রীলঙ্কার সাথে নাই, কারোর সাথে তার সম্পর্ক থাকে না, ছিল বাংলাদেশের সাথে। সেই সম্পর্কটা নষ্ট করেছে বলে সারা দুনিয়াতে ডিপ্লোম্যাটিক্যালি এই দেশটা ধিক্কৃত, এবং একজন খুনির বিচার হয়ে গেছে। এটা উনি লুকাবেন কি করে? মোদিকে যে টানাটানি করা হচ্ছে ইন্টারন্যাশনালি, ডিপ্লোম্যাটিক্যালি, যে একটা ক্ষুদ্র দেশ এত লোককে হত্যা অন্যায় করে পালিয়ে আসলো, তুমি তাকে দেখছো, তাকে ফিরিয়ে দাও, আমাদের চুক্তি আছে তো, আমরা তো অনুপ চিটিয়াকে ফিরিয়ে দিয়েছি। শওকত আলী, আপনি আপনি এখানে বললে হবে না আমার দেশটা সুন্দর, ইট ইজ আওয়ার প্রমিস ল্যান্ড, এটাকে সুন্দর করার দায়িত্ব, কে বড় কে ছোট আমরা জানি না। দুটো দেশের সাথে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। এটা শেখ সাহেবের পলিসি, মাওলানা ভাসানীর পলিসি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়ার পলিসি। আমি তাদেরকে কোট করে বলতে পারি যে তারা ইন্ডিয়া সম্পর্কে কি বলেছে। এই জুজুগুড়ির ভয়টা মোটেই ভালো না।
যারা আমরা একটু কথা আমার বলি তো যে সময় আনলিমিটেড না। আমাকে তো শেষ করতে হবে। ডক্টর মামুনুর রশিদ, এই যে ডক্টর শওকত আলী শুধু নন, অনেকেই এখন বলছেন যে আ ডক্টর শওকত আলী আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি আমাকে আগে বাড়তে দিচ্ছেন না। অনেকেই আমি বলছেন আপনাকে বলছি যেহেতু প্রসঙ্গটা ইন্ডিয়ানে উঠছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য হোল ইন্ডিয়া থিংস আফটার ওয়ান ডে। এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ, আমরাই কিন্তু পাকিস্তান তৈরি করছি লাহোর রেজলিউশনের মাধ্যমে। আমরা কিন্তু পুরো পাকিস্তানের যে অংশটা আমরা পেয়েছি, আমরা করেছি। এটা থেকে আমরা বাংলাদেশকে তৈরি করেছি। উই আর ফার বেটার দ্যান সরি, এনিবডি সরি এলস। স্যার, আপনি আমার মনে হয় বাংলাদেশের সাথে ইতিহাস একই বিকৃত মাত্রালেই করছেন। সরি টু সে ইন্ডিয়াকে আপনি অনেক ইতিহাস খেসারত বিকৃত দিতে হবে। করছেন। ডোন্ট সরি ফরগেট দ্যাট। ডক্টর শওকত আলী, আমরা পাকিস্তান তৈরি করিনি। শেরে বাংলা একে ফজলে হক স্পষ্টতই বলেছেন যে আমরা স্টেটস চাই। রাষ্ট্রপুঞ্জ চাই, ভিন্ন ভিন্ন রাষ্ট্র চাই। আমরা একটা পাকিস্তান চাইনি। আমরা আমাদের বাঙালিদের জন্য আলাদা রাষ্ট্র চেয়েছি। সেটা পাঞ্জাবিদের 1945 কিছুটা সংশোধন করা হয়েছে, না, 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 কিন্তু কিন্তু আপনি যদি বলেন আমরা 1914 পাকিস্তান তো রেজুলেশন ইটস যেটা শেরে অ্যাবসলিউটলি রং। বাংলায় যাই একটু হোক, বিভাগ যাই তুলেছেন, হোক, যাই হোক, যাই হোক, আমাকে আগে বাড়তে হবে। সেটাতে আমি ক্লিয়ার উত্তর লেখা রয়েছে ডক্টর উই ডক্টর ক্রিয়েটেড শওকত প্লিজ, পাকিস্তান। আমি আপনাকে, আপনি জানেন, ইউ নো দ্যাট আই রেসপেক্ট ইউ। কিন্তু আমাকে তো একটু কথা বলতে দিবেন। বলেন ডক্টর বলেন, মামুনুর রশিদ, আপনার এই শো। এই যে ভারত বিরোধিতা এবং এখন বাংলাদেশের প্রেক্ষাপট যেখানে এসে দাঁড়িয়েছে, ডক্টর শওকত অনেকগুলো বিষয়ের অবতারণা করলেন। যেটি আমি প্রশ্ন রাখছিলাম আপনার কাছে যে ডক্টর শওকত আলীর মতো অনেকেই এখন বলছেন যারা নিজেদেরকে বিএনপি বলে দাবি করেন, মুক্তিযোদ্ধা বলেও দাবি করেন। ধরেন শফিকুর রহমানও বলেন তিনি নাকি শিশু মুক্তিযোদ্ধা ছিলেন, রাইট? তিনি জামাতের আমির। সো এরকম যারা I was নিজেদের 18 years old. জি স্যার, জি, জি স্যার। I was 18 years old and এই বয়সে যা করার দরকার, সেই বয়সে যুদ্ধে যাওয়ার সময় ছিল, আমি যুদ্ধে গেছি। জি, জি স্যার। নাথিং রং। এবং বিএনপি করা আমি কখনো কাউকে বলিনি আমি বিএনপির প্রাইমারি সদস্য না। আপনি কেন এই কথা আপনার কথা আমার মুখে তুলে দেবেন? আই এম নট বিএনপি, এবং এখানে আমার কোনো ক্রেডিট নাই। না, 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 তাদের মিটিং এ যাই, কোন মিটিং এ আমি যাই না, এটা আলাদা বিষয়। ডক্টর শওকত আলী, আপনি তো নিজেই বললেন যে নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা ফাউন্ডিং মেম্বার আপনি। ইয়েস, উদ্যোক্তা আপনি। ইয়েস। সো আমরা বাদ দেই এই আমি আলোচনা। এটাও বলছি আই এম নট এ প্রাইমারি মেম্বার ইভেন। ওকে, কিন্তু আপনি উদ্যোগ তৈরি করেছেন। আপনারা হচ্ছে যে থিংক ট্যাঙ্ক। আমি বলি না যে আপনি মেম্বার, আপনারা হচ্ছেন যে থিংক। হোয়াট ইজ রং অ্যাবাউট ইট? নো, নাথিং আমি রং। যদি আওয়ামী লীগের জন্ম দিতাম, আমি যখন আসছি 1981 এ কলাম্বিয়া ইউনিভার্সিটি, তখন তো এসব ছিল না। করছেন So কেন? what is নাথিং wrong? রং দেয়ার। নাথিং রং দেয়ার। নাথিং রং। থিংক ট্যাঙ্ক হওয়া তো মানে আপনি মেধাবী মানুষ। আমি ট্যাঙ্ক না তো। আপনি ট্যাঙ্ক। আপনার সাথে আপনি ট্যাঙ্ক। আচ্ছা বলেন, ট্যাঙ্ক। আপনি বলেন। মানে আপনি সেনাবাহিনীর ট্যাঙ্ক না, আপনি থিংক ট্যাঙ্ক। যাই হোক, ডক্টর মামুনুর রশিদ, এই যে একটা ক্যামোফ্লেক্স এর কথা আপনি বলেছেন, সেই ক্যামোফ্লেক্স কি এখনো বিদ্যমান আছে নাকি ক্যামোফ্লেক্স এর যে বাতাবরণ আস্তে, আস্তে করে পরিষ্কার হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এটা থাকবে। এটা ওই যে রাজনীতির ইলেকশন আসতেছে বা ইলেকশনকে সামনে রেখে আরো অনেক কিছু হবে হয়তো। আমি প্রার্থনা করি যে ইলেকশনটা যেন হয় যেভাবে বলা হয়েছে। যদিও বাংলাদেশের একটা বড় অংশের মানুষকে পাশে রেখে বা বাদ দিয়ে ইলেকশন করার চেষ্টা করা হচ্ছে। বা অতীতেও অনেকে যারা বলে যে যারা অপোনেন্ট আছে তারা হয়তো বলবে যে অতীতে এই ধরনের ইলেকশন হয়েছে এবং বিভিন্ন দেশ এটাকে সাপোর্ট দিয়েছে। সো এখন হতে সমস্যা কোথায়? সেটা সমস্যা পরবর্তীতে বোঝা যাবে। আওয়ামী লীগ যেরকম বা অতীতে যে ধরনের ইলেকশন হয়েছিল সেগুলোর কিছু ইমপ্যাক্ট আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি। এই ধরনের ইলেকশনও যখন হবে আপনি 50% এর মতো মানুষকে পাশে রেখে যখন একটা ইলেকশন করার চেষ্টা করবেন সেটারও হয়তো ইমপ্যাক্টটা খুব একটা লং টার্মে খুব একটা পজিটিভ হবে বলে মনে হয় না। আর আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজিক রিসোর্সেস আমরা অলরেডি বিদেশীদের নামে দিয়ে দিয়েছি। সেগুলোর পরে আমাদের ইকোনমি ধরে রাখা কারো নাম বিক্রি করে খাওয়ার মতো আরকি, যে ডক্টর ইউনূস আছে সবকিছু সমাধান হয়ে যাবে। কিছুই সমাধান হয়নি। সবকিছু বিক্রি করে দিয়ে যাচ্ছে উনি। দেশের ভিতরেও লাগিয়ে দিয়ে যাচ্ছেন বড় রকমের গন্ডগোল। আমাদের এই ধরনের কোনো এই রিলিজিয়াস ফ্যানাটিজম আমাদের ছিল না গত 15-16 বছর। আমরা এই যে মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, মানুষকে যেখানে সেখানে আগুন লাগিয়ে দেওয়া, কবর থেকে মানুষ তুলে আগুন লাগিয়ে দেওয়া, প্রতি মাসে শুধু নদীতেই ভেসে আসছিল 40 টার উপরে লাশ। এই ধরনের কোনো সিচুয়েশন 15-16 বছরে আমরা দেখিনি। শেখ হাসিনার অনেক দোষ আছে, আওয়ামী লীগের অনেক দোষ আছে। বাট মানুষ নিরাপদে ছিল। যেই জুলাই আগস্টে যেই কারণে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের লোকজনকে দোষারোপ করা হচ্ছে। আমার কথা হচ্ছে দোষারোপ করেন আপনি আইনিভাবে।
সমস্যা নাই তো, কিন্তু প্রপার ইনভেস্টিগেশন করেন। আপনি ওই লাশগুলোকে আপনি যেইভাবে ইনভেস্টিগেশন করা দরকার সেভাবে করেন, করে আপনি ফাঁসি একজনকে কেন পুরো দেশকে ফাঁসি দেন না, সমস্যা তো নাই। কিন্তু একদিকে আপনি বলবেন যে এটার পিছনে আমরা ছিলাম, এটা ম্যাটিকুলাস ছিল, আমাদেরই লোকজন হেলমেটের নিচে বসে কাজ করেছে, আবার অন্যদিকে বলবেন না এটার জন্য তোমরা দায়ী, তোমাদেরকে আমরা ফাঁসি দিব। এই কথাটা আসলে মুনাফিকি হয়ে গেল। তো আপনি যদি কথার মধ্যে যদি ঠিক রাখেন, হ্যাঁ আমরাই করেছি, তাহলে দায়িত্ব নেন যে আমরাই করেছি, তাহলে ইনডেমনিটি দেওয়ারও দরকার নাই, কাউকে মাফ করে দেওয়ারও দরকার নাই। এই ধরনের প্র্যাকটিসটা শুরু হলেই একটা সিগন্যাল দেয়, যখনই আপনি ইনডেমনিটি দিবেন তখনই একটা সিগন্যাল দিচ্ছে যে আপনি কাউকে মাফ করে দিচ্ছেন, কেউ একজন অন্যায় করেছে তাকে মাফ করে দিচ্ছেন আপনি। পুলিশ মারা হয়েছে এই দেশে ছাত্র জনতা মারা গেছে, সেগুলো প্রপার ইনভেস্টিগেশন করেন, আর তো কিছু না। সেখানে যে দোষী হবে তাকে আপনি দোষ দিতেই পারেন। এই যে উনি বিডিআর হামলা নিয়ে বলেছেন যে বিডিআর হামলার আবার এই নতুন করে ইনভেস্টিগেশন হয়ে বলা হয়েছে ইন্ডিয়া এটার জন্য দায়ী। তো সবকিছুতে মনে হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়ান যে ভাইব তৈরি করা আর কি, ইন্ডিয়া বিরোধী ভাইব যে তৈরি করা হচ্ছে আর কি, সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী আর কি। তো আমার মনে হয় যে সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী না, আবার সবকিছুর জন্য ইন্ডিয়া দায়ী, পুরো ব্যাপারটাই হয়তো সঠিক না। ইন্ডিয়া যেহেতু বলেছে যে ইন্ডিয়া আমাদের চারপাশে আছে, স্বাভাবিকভাবে তাদের অনেক ইন্টারেস্ট আছে আমাদের দেশের উপরে, অনেক এগুলো তো রিয়ালিটি, এগুলো অস্বীকার করার কোনো কারণ নাই। রাজনৈতিক ভাবেও অস্বীকার করতে পারবেন না আপনি, অর্থনৈতিক ভাবেও করতে পারবেন না। ইন্ডিয়া অন্য যে ডক্টর মামুনুর রশিদ, দেখুন আজকে ডিএমপি কমিশনার সম্ভবত কমিশনারই বা ডিএমপি থেকে যে ঘোষণাটি দেওয়া হলো, হাদির হত্যাকারীদেরকে মেঘালয় পুলিশ ধরেছে। অন্যদিকে মেঘালয়ে পুলিশ দাবি করলো এরকম কোনো ঘটনাই তারা ঘটেনি। মানে কে সত্য বলছে আমরা বুঝবো কেমন করে? শুনেন, এই যে হাদির বিষয়টা নিয়ে যা হয়েছে এটা অবশ্যই দুঃখজনক। দেখেন, প্রথমে দেখেন কি হয়েছে, আপনারা হাদিকে রাতারাতি একটা স্টার বানিয়েছেন বট দিয়ে বেসিক্যালি। তারপরে কি করলেন, হাদির মৃত্যুর জন্য প্রথমে কিন্তু হাদি যখন গুলি বিদ্ধ হলো তখন প্রথম দায়ী করেছেন কিন্তু মির্জা আব্বাসকে। তখন আওয়ামী লীগও ছিল না এটার মধ্যে, ভারতও ছিল না। ব্রেকিং নিউজ আমি পেলাম, আমার মনে হয় ভেরি সিগনিফিকেন্ট নিউজটি, সেটি হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যা 6:30টার দিকে, 7:30টায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় 45 মিনিট তিনি বৈঠকটি করেছেন। সেই বৈঠকে কি নিয়ে আলাপ হয়েছে আমি এখনো জানি না, কিন্তু এটি আমি নিশ্চিত হয়েছি যে তারা একটি 45 মিনিটের মতো বৈঠক করেছেন। সন্ধ্যা 6:45 থেকে বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠক 45 মিনিট ধরে চলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন শেখ হাসিনা ভারতে চলে গেলেন, সেনাপ্রধান যখন প্রথম ভাষণ দিলেন, ব্রিফিং করলেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, সে সময় তিনি প্রথমে যে দলটির নাম উচ্চারণ করেছিলেন সেই দলটির নাম জামায়াত ইসলামী এবং আমিরে জামাত। উনি প্রথম শব্দটাই বলেছিলেন যে আমিরে জামাত। এখানে আমিরে জামাত, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমিরে জামাত। কারেক্ট। যখন সেনাপ্রধান আমিরে জামাতের কথা উল্লেখ করেন তখনও বাংলাদেশের আইন অনুযায়ী, সেটি এক্সিকিউটিভ অর্ডারে হোক আর যেভাবেই হোক, বাংলাদেশের আইন অনুযায়ী জামাত একটি নিষিদ্ধ দল, রাইট? তো সেই দলটিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলো এবং সবার আগে সেনাপ্রধান যখন জামাতে আমিরের উপস্থিতির কথা এনশিওর করলেন, 3 বার সম্ভবত তার নামটি বলেছিলেন, ওইটি দিয়েই কিন্তু খুব স্পষ্ট একটি চিত্র পাওয়া গিয়েছিল, যদিও আমরা আদেরকে পুরোপুরি ব্যাপারটা বুঝতে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। যাই হোক, তো আজকে যে তারা এই বৈঠকটি করলেন, নিঃসন্দেহে এটি ভেরি 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 সিগনিফিক্যান্ট। ডক্টর শওকত আলী, এই বিষয়ে আপনার আমি মন্তব্য জানতে চাচ্ছি। না, আমি শোনেন, প্রথম কথা হলো যে আমাদের সেনাবাহিনী আমাদের নিজস্ব ভুল ভ্রান্তি যেটা হয়েছে সেটা তৎকালীন সরকার করেছে। এটা হাইস্ট ইনস্টিটিউশন বলে আমি মনে করি। আমাদের আর্মির জন্য, আমাদের দেশ জাতীয় স্বাধীন সার্বভৌমতার জন্য এটা একান্ত প্রয়োজন। আমি ওয়াকারুজ্জামানের প্রথম যে সলভটা তিনি দিয়েছিলেন, বিশেষ করে সে হাসিনা পালিয়ে যাক বা বিতাড়িত করা হোক যাই, এক্ষেত্রে তার যতই আপনারা দোষ দেন না কেন, তিনি যে 1 ঘন্টার জন্য হলো যে স্টেবিলিটি
বা কুইক একটা ডিসিশন নিয়েছেন, আমি সাপোর্ট করেছি। এর জন্য আমাকে বহুবার বহু রকম কথা শুনতে হয়েছে। আমার কাছে দেশটা খুব বড়, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমিরে জামাতের সাথে করেছে হয়তো বা কালকে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি কথাটা সুন্দর বলেছেন। আমি কিন্তু প্রথম আমিরে জামাত যে বলতে হয় এই শব্দটা শিখেছি কিন্তু ওয়াকারুজ্জামানের কাছ থেকে। আমরা বলতাম জামাতের আমির, এটা সেটা বলতাম, কিন্তু আমিরে জামাত এই শব্দটা আমি ওয়াকারুজ্জামানের কাছ থেকেই শিখলাম। উনি কালকে হয়তো ফখরুল বা তারেক রহমানের সাথে আলাপ করতে পারে, পলিটিক্যাল প্রসেসে করতে পারে। এক নম্বর, পরিস্থিতিটা অত্যন্ত খারাপ আমি বলি এই কারণে যে একটা সরকার যেটা আছে, আমি আগেই বলেছি অথর্ব সরকার, আমার বাপের সরকার হলো ছাড়াছাড়ি নাই। আমার কাছে দেশটা হচ্ছে মাই প্রমিস ল্যান্ড। আই ডোন্ট গিভ এ ড্যাম উইথ ইন্ডিয়া আর পাকিস্তান আর ইন্ডিয়া আর বাংলাদেশ আর হোয়াটএভার। মাই কান্ট্রি ইজ দি বেস্ট, দিস ইজ মাই প্রমিস ল্যান্ড। এটা হলো দেশপ্রেম, সবার থাকা উচিত। দল জাহান্নামে যাক, আমার কি যায় আসে? দল গেছে, নেতা গেছে, কত কি হয়েছে, তো আমার কি যায় আসে? আমার বাংলাদেশ ঠিক আছে কিনা এটা আমাকে দেখতে হবে। যারা আমরা টকশোতে কথা বলি, যারা আমরা ইন্টেলেকচুয়াল গিরি দেখাই বা ওই ট্যাগ হয়ে বসে আছি, তাদেরকে প্রথম মনে রাখতে হবে প্রথম বাংলাদেশ, দ্বিতীয় অন্য কথা। আমি এই কারণে ট্রাম্পকে ভালোবাসি যে আমেরিকা ফার্স্ট যে নীতি, তার বিরুদ্ধে আমার অনেক কথা আছে, কিন্তু একটা জাতীয়তাবাদী চিন্তাধারারেও এটা ডেমোক্রেটরা ফেল করেছে। আপনি দেখেন যে দেশে যে সরকার আছে, এটা কি আপনি মনে করছেন আপনি এর ভিতরে ইলেকশন দেবেন? এটা কি ইলেকশনের সময়? এই অবস্থা হলে তাড়াতাড়ি নিরসন করতে হয়। 14টা জরুরি মিটিং হওয়া উচিত ছিল না? স্যার কি করেছেন? ইটস কমপ্লিটলি ফেলিওর। উনি যে বলেন, আপনারা বলেন যে ওনার ক্ষমতা নাই, শক্তি নাই, আর ওয়াকারুজ্জামানকে আপনারা দোষ দেন। আই ডোন্ট বিলিভ ইট। ইজ ভেরি পাওয়ারফুল, ইজ ভেরি পাওয়ারফুল। কিন্তু যদি ইমপ্লিমেন্টিং প্রসেসটা উনি না জানেন, তাহলে তাকে সরিয়ে দিতে হবে। যদি কেউ না শোনে, উনি সেটা বলতে পারে। উনি যে সরকার যে অবস্থায় আসছে, কেউ তাকে বিপ্লবী সরকার বলছে, ইন্টারিম গভর্নমেন্ট বলছে, ডক্টর কিন্তু শওকত আলী আপনি সলিউশনের বলছেন, ব্যাপারে যখনই আসে ডক্টর তখন উনি শওকত আলী নাই। তার মানে আপনি বলছেন যে এই মুহূর্তে নির্বাচনটি হওয়া উচিত নয়, তাই তো? না, আমার কথা হলো ইলেকশন ছাড়া বর্তমান যে সরকার আছে, ইলেকশনে যদি তৃতীয় শ্রেণীর একটা সরকারও আসে, ফার বেটার দ্যান দিস গভর্নমেন্ট, আমি এটাই বলছি। সুতরাং নির্বাচন এটা হওয়া উচিত। কিন্তু হচ্ছে কি জানেন, আমি তো গ্রামগঞ্জে যাই, সেখানে অনেকগুলো কাজ তো আমি করি, আমার প্রজেক্ট আছে। সেখানে আমি দেখেছি ভাই, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নাই। এখনো থানায় পুলিশ নাই। এখনো আপনার এসডিও ম্যাজিস্ট্রেট যেগুলো আছে, তারা জানে না কিভাবে করতে হবে। এগুলো কোঅর্ডিনেশন করার দায়িত্ব ছিল বর্তমান সরকারের, বাট দে ফেল টু ডু সো। আপনি এই অবস্থায় ইলেকশন দেবেন? আমি কি বলেছি জানেন, যে এক একটা সেন্টারে কমপক্ষে 3জন ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাবে, যে আই ওন দি সিট, এটা আমার সিট। এখানে মারামারি। এই কারণে আমি বলি, উইথ ইলেকশন, উইদাউট ইলেকশন আমরা প্রচন্ড একটা বিপদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তার জন্য বর্তমান সরকার সম্পূর্ণ দায়ী। এটা হলো আমার মূল কথা। আই ডোন্ট কেয়ার, আমার বাপ আসলে আমি একই কথা বলবো, কারণ আমার দেশটা আমার কাছে অনেক I বড়। got your point, I got your point. এই ওয়াকারুজ্জামান point যদি মিটিং করে সবার সাথে, নাথিং রং। মেবি হি ট্রাই টু সলভ সাম কাইন্ড অফ প্রবলেম। হোয়াট ইজ ডক্টর রং? শওকত আলী, আমি তো বুঝতে পেরেছি, দর্শকরা আমি নিশ্চিত করে বুঝতে পেরেছি। আমার এই অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমি এই প্রশ্নটি তুলেছিলাম যে নির্বাচন হবে কিনা মানুষের মন থেকে এই সন্দেহ যায়নি। আমার এই অনুষ্ঠানে অসংখ্য বিশ্লেষক এসে বলে গেছেন 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের কোন রকম কোন সম্ভাবনা তারা দেখছেন না। এমনকি আমি এই অনুষ্ঠান শুরুর সময়তেই ভূমিকাতেই বলেছি যে জামায়াত এবং এনসিপি শুরু থেকেই এই নির্বাচন চায়নি। নানান অজুহাত তারা তৈরি করেছিল। আপনি সেটার সঙ্গে সুরই মেলালেন। ডক্টর মামুনুর রশিদ, আপনার কাছে কি মনে হয়? জামাতে আমিরের সঙ্গে, আমিও বলি জামায়াতে আমির, তার সঙ্গে সেনাপ্রধানের এই বৈঠকের মাঝে যা অন্তর্নিহিত তাৎপর্য কি দেখছেন? আমি আসলে আমার কোনো অপিনিয়ন নাই এই ব্যাপারে। যেকোনো ব্যাপারে তাদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। আমি একটা নোট আপনাকে ধরিয়ে Oh দিচ্ছি, my God! সেটা হচ্ছে কিভাবে বলেন যে যেকোনো বিষয়ে তাদের আলাপ আলোচনা? What do you mean? যেকোনো বিষয়ে আলাপ হতে পারে। যেহেতু কিভাবে নোটটাই সম্ভব? আপনি একটি আপনাকে আমি রাজনৈতিক দলের প্রধান ক্যান্টনমেন্টে যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে আসবেন, এটি কি আপনার কাছে সহজ স্বাভাবিক মনে হয়? কি কথা বলেন এটি ভাই? হ্যাঁ, আমার কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে। কারণ যিনি আমিরে জামাত বলতে পারেন, উনি তো আরো অনেক কিছু করতে পারেন। ঠিক না? তো সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর নোট যেটা আপনাকে আমি ধরিয়ে দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আব্দুল্লাহিল আমান আজমি উনি কিন্তু বলেছেন যে ওয়াকারুজ্জামান উনার স্টুডেন্ট ছিল।
তো সেই হিসাবে জামাতের সাথে ওয়াকারুজ্জামানের কানেকশন আপনি ফেলে দিবেন কিভাবে? তো সেই কানেকশনের থ্রুতে উনি ওনার আমিরের সাথে কথা বলতেছে। ওয়াকারুজ্জামান সাহেব ওনার আমিরের সাথে কথা বলতেছে। তাতে আমার আপনার সমস্যা থাকতে পারে, বাট তাদের তো কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওয়াকারুজ্জামান সাহেব যখনই দেশে কোনো সমস্যা হয়েছে গত ১৫ মাসে জামাত ইসলামের যখনই কোনো সমস্যা হয়েছে, ডাক্তার শফিক সাহেব সরাসরি গিয়ে ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। তো ওয়াকার সাহেব উনি ওনার আমিরের সাথে কথা বলতেছেন, সমস্যা কি? উনি তো ধরেই নিয়েছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আছে, আর্মিতে ক্ষমতায় আছে, পুলিশে ক্ষমতায় আছে, প্রশাসন তাদের হাতে। যেটা ডক্টর শওকত সাহেব বললেন, আমি ওনার সাথে এগ্রি করি যে প্রশাসনকে ধ্বংস করে দেয়া হয়েছে একদম মার্জিনাল লেভেল থেকে। সেটা তো করেছে এক কলমের ঘুতাতেই তো পুরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দিয়েছে। ১ম ক্ষমতায় এসে কাজটাই তো করেছে ওটা। সেটা তো আর রিভাইভ করে নাই কোনোভাবে। থানায় ৪৬০ টা পুলিশ স্টেশন পুড়িয়ে শেষ করা হয়েছে। কেউ একটা প্রশ্ন করেছে যে এই পুলিশ স্টেশন পোড়ানোর মিলিটারি গ্রেড লেভেলের এই গান পাউডার কোত্থেকে আসছে দেশে? কেউ একবার এই প্রশ্নটা করেছে? ২০১৪ সালে ইলেকশনের আগে পরে জামাত ইসলাম যে বিভিন্ন দেশের সরকারি অফিসে পুড়িয়ে দিয়েছিল, স্কুল কলেজ পোড়ায় দিছিল, সেখানে গান পাউডার কোত্থেকে আসছিল? একই গান পাউডার। তো এখানে মিলিটারির সাথে কানেকশন থাকাটা কি খুব জরুরি না? হুম। মিলিটারির সাথে কানেকশন না থাকলে আপনি গ্রেনেড পান কোথায়? যেখানে ২১শে আগস্টে গ্রেনেড মেরে মানুষ মারতেছেন আপনি, এগুলা কোনো বিচার হয় না। ঠিক আছে? আমাদের এই আ বা ওয়াকারুজ্জামান সাহেব বিডিআর এর হামলা নিয়ে ১ম এ কি বলেছেন, পরে কি বলেছেন উনি? উনি ১ম এই তো বলেছিলেন যে, "আমি সবার দায়িত্ব নিচ্ছি।" ওয়াকারুজ্জামান বলেছিলেন না? তো বলে এখন এতগুলো মানুষ মারা গেলেও এগুলার দায়িত্ব উনি নিবে? আর এই যে আজ পর্যন্ত সারা দেশে যে আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দলের হোক, তারা সবাই বাংলাদেশের নাগরিক, যেটা ডক্টর শওকত বললেন। এতগুলো মানুষকে যে বিনা বিচারে জবাই করে মানুষকে মারা হচ্ছে, এটার দায়-দায়িত্ব কি আর্মি নিবে? বা আমিরে জামাত নিবে? তো না নিলে, যদি দায়িত্ব না নেয়, তাহলে কে কার সাথে মিটিং করলো, তাতে কার কি আসে যায়? হয়তো বাইরের থেকে কোনো ফোন আসছে, ফোন কলে তাড়াতাড়ি ডেকে নিয়ে উনারা নিজেদের ওকে, মধ্যে মিটিং ওকে, করতেছেন। জি, বুঝতে ব্যাক। পেরেছি। ডক্টর শওকত আলী, এইবার আমি একটা অন্য প্রসঙ্গ আনছি। আপাতত অন্য প্রসঙ্গ, কিন্তু এটি গভীরভাবে সম্পর্কযুক্ত। আমি যদি পাকিস্তানের ফরম্যাটের দিকে তাকাই, আমি সিওর আপনি এটা রিলেট করতে পারবেন। সেটি হচ্ছে, আপনি জানেন যে মাত্র গতকাল নতুন বিচারপতি, প্রধান বিচারপতি শপথ নিয়েছেন এবং তার ব্যাকগ্রাউন্ড আমি তো যতটুকু জেনেছি তিনি জামাতপন্থী। এইদিকে আগে রেফায়েতুল ইসলাম, তিনি বিএনপি পন্থী ছিলেন। কিন্তু এইবার যেই প্রধান বিচারপতি, তিনি জামাতপন্থী। আমি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি চেক করে এটি পেয়েছি। এখন ধরেন সেনাপ্রধান যদি জামাতে আমিরের একীভূত হয়ে থাকেন, যেখানে ডক্টর মামুনুর রশিদ বলছেন যে একটি রাজনৈতিক দলের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক তো হতেই পারে, এখানে অস্বাভাবিকতা কিছু নেই। কারণ আপনিও বলেছেন এটি আবার, যে প্রথমে এসেই সেনাপ্রধান বলেছিলেন জামাতে আমিরের নাম, তাই না? আমিরে জামাত, আমিরে জামাত, আমিরে জামাত। সরি, আমি জামাত বলি তো, সেজন্য আমিও হ্যাঁ, এখন আমরা উল্টো পাল্টা বলতাম, পারিনি কিন্তু ওনার সেনাপ্রধানের কাছ কথা। থেকে আমি এই শব্দটা শিখেছি, রাইট। ভালো করে বলতে হবে। আমার মুখে এখনো আমার আয়ত্তে আসেনি আমিরে জামায়াতের নাম আরকি। যাই হোক, পদবীটি। এখন আপনি, আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রধান বিচারপতি সিনহা এরকম একটি আ তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ দিয়েছে, যেটি ছিল, আপনার সঙ্গে সিনহারও খুব ভালো সম্পর্ক আ ডক্টর শওকত আলী, আমি জানি। সেই কারণে প্রশ্নটি আপনাকে তুলছি যে তখন একটি অভিযোগটি এরকম ছিল যে প্রধান বিচারপতি সেনাবাহিনীর সঙ্গে মিলে একটি বিচার বিভাগীয় কূ করতে চেয়েছিলেন। মানে প্রধান বিচারপতি সিনহার কথা। উঠেছিল এই ধরনের একটা রিউমার। রাইট। যেই রিউমারটি, আমি রিউমার বলতে চাই না, কিছু ফ্যাক্টস সেখানে ছিল। তো সেইটার ভিত্তিতে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, যে আপনার পাকিস্তানে কিন্তু এরকম করেই বিচারালয়ের সঙ্গে সেনাদের সম্পর্কের ভিত্তিতেই তাদের শাসন কাঠামোটি সেভাবে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। সেই প্রক্রিয়াটি বাংলাদেশে তারা আনতে চেয়েছিল। এখন যখন জামায়াতের বিচারপতি, জামায়াতের সেনাপ্রধান, জামায়াতের আমির একীভূত হয়ে গেলেন, এমনকি ধরেন নির্বাহী বিভাগের প্রতিটি শীর্ষ পদে জামায়াতের মানে শক্ত অবস্থান। আপনার কি মনে হয় বিএনপি একটু বিপদেই পড়ে গেল? আর জামায়াত এখন ওই ফর্মুলার দিকে, নির্বাচন, আপনি বলেছেন যে নির্বাচন এখন হওয়ার দরকার কি? নির্বাচন না হলে তো জামায়াতেরই সুবিধা নাকি?
না, না, এটা কারো সুবিধা না। আমরা এই নির্বাচনে বিরোধিত, আমি তো প্রশ্ন ওঠে না। আমি নিজেই ক্যান্ডিডেট হওয়ার জন্য গতকালকেও আমাকে বলেছে না, 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 নমিনেশন না, কেন। আপনি তো একটু আগে তো এখানে ডক্টর এখানে ফারুক সাহেব, আপনি তো এখানে একটু আগেই বিষয়টা বললেন এই হচ্ছে পরিস্থিতিতে নির্বাচন হবে না। না, আপনি দেখেন, আপনি একটা কথা বলি। আপনি তো অনেকদিন থেকে সাংবাদিকতা করছেন। আচ্ছা, শাহবাগের ছেলেপেলেগুলো যাই হোক, আপনি কাউকে এই শাহবাগ থেকে ইমরান সরকার কিন্তু অনেক কিছু খেলা করেছে, আমরা পুরনো আলোচনা না করি। এখানে বিষয়টা হচ্ছে যে তাদের কোনো রকম ফয়সালা আপনি দিতে পারছেন না রাষ্ট্রীয়ভাবে, কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। ইন্ডিয়ার সাথে কথা বলছেন একরকম, আবার একজন আর একজনের এম্বাসি থেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এটা ডিপ্লোম্যাটিক স্ট্যাগন্যান্ট চলছে। আমি স্যারের কাছে এটা আশা করিনি। উনি অনেক লেভারেজ আছে তার, উনি এটা মীমাংসা করতে পারে ইন্টারন্যাশনালি গেল। ডোমেস্টিক অ্যাডমিনিস্ট্রেশনে তার এত ব্যর্থতা আমি কখনো কল্পনা করতে পারবো না। এখানে তার তো বলা উচিত ছিল জানাজাতেই যে তার বিচার আমি নিশ্চিত করব। এত বড় ক্ষমতা থাকার পরেও লক্ষ লক্ষ মানুষ এই প্রশ্ন তাকে তুলেছে যে আসছেন, হাদি তোমাকে ধারণ করি, ভালো কথা, কিন্তু তার যে হত্যাকাণ্ড প্রেক্ষাপটটা সে অনুসারে উনি তো হেড অফ দি স্টেট, উনি একটা বলতে পারতেন আমি এত বিচারি। ওনাকে নিশ্চয় কেউ হয়তো অ্যাডভাইস দিয়েছে বা উনি এটা বলতে পারেননি। স্যার, এটা আমি মারাত্মক বুঝতে অন্যায় পেরেছি, হয়েছে। এটা নিয়ে আমরা অনেক আলাপ এখন করেছি। আপনি না, 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 আপনার জানুয়ারি মাস, আপনি ইলেকশন দেবে রোজার আগে 1.5 মান্থস, এর ভিতরে নমিনেশন দেওয়া, এর ভিতরে বাছাই করা, যাচাই করা, ইনভেস্টিগেশন করা, ক্যান্ডিডেট সিলেক্ট করা সব পার্টির জন্য একটা, মানে এটা বিরাট দুর্যোগ। এর ভিতরে আপনার যমুনাতে যদি কালকে ঘেরাও হয়, স্বরাষ্ট্র বা অ্যাডভাইজারকে পদত্যাগের জন্য দাবি ওঠে, যে কোনো নাশকতা হতে পারে। আমাদের বহু শত্রু আছে এই শাহবাগকে কেন্দ্র করে। আমাদের দেশ নিয়ে ভারত অনেকগুলো খেলা করেছে যেগুলো আমরা মোটেই পছন্দ করিনি। এখানে আমাদের দেশের এই অবস্থার ভিতরে বর্তমান সরকার যদি ইলেকশন দেয়, আমি মনে করি নে যে সত্যিকার অর্থে, আমি মনে করি নে আপনি বিএনপি যত এলাকা, তাদের প্রভাব যে এলাকা আছে তারা তো তাদের ক্যান্ডিডেটকে ঘোষণা করবে। আবার অনেক ডিসি এসডিও ম্যাজিস্ট্রেট যারা আছে তারা বলবে যে হয়তো বিএনপি ক্ষমতায় আছে তাদের পক্ষে। আবার জামাতের পক্ষ থেকে যে কথা আপনি বলছেন যে জামাতের নিজস্ব ডিসি এসডিও ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, তাহলে তারাও একটা ঘোষণা করতে পারে। তাহলে আপনি শোনেন,